সালাম আলাইকুম। কি অবস্থা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সবার প্রতি শুভকামনা জানিয়ে আজকের বাংলা স্পেশাল ক্লাস শুরু করি। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নাম দিয়ে অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম। আসলে কোনো বিশ্ববিদ্যালয়ের সাজেশন ক্লাস বা কিছু বললে সবাই মনে করে কি যে এই বিশ্ববিদ্যালয়ের সাজেশন ক্লাস, মাস্টার ক্লাস এরকম নাম মানে এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ শুধু ওই বিশ্ববিদ্যালয়ের জন্য। দেখো, বাংলা কোনো ইনফরমেশন শুধু নির্দিষ্ট একটা বিশ্ববিদ্যালয়ের জন্য ফিক্সড না। তুমি যেটাই পড়বা কোনো না কোনো জায়গায় কাজে লাগবে। হ্যাঁ, প্যাটার্ন একটু চেঞ্জ আছে, সেই প্যাটার্ন চেঞ্জ করেই আমরা প্রশ্নগুলো করি। তো আমাদের প্রথম পরামর্শ যেটা সবাইকে আমরা রেগুলার দিয়ে থাকি, খাতা কলম নিয়ে বসো, লিখতে হবে। ফাইজলামি করার জায়গা না ফেসবুকের লাইভ ক্লাস, স্কুল অফ এক্সিলেন্সে। আমার মনে হয় তোমরা সেই খাতা কলম নিয়ে বসছো। একটু খাতা কলম নিয়ে বসছো কিনা জানাও। সব ঠিকঠাক আছে? সব ঠিকঠাক থাকলে শুরু করব। সাকাফি দেখতেছে। অল ওকে ভাইয়া, ঠিক আছে, তাহলে আমরা সমাধান শুরু করি। তাইলে আহ আর মাত্র দুইটা পরীক্ষা বাকি আছে। আমরা যারা মানবিকের নিয়ে কাজ করি, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, এরপরে আর পরীক্ষা বাকি আছে গুচ্ছ। যদিও গুচ্ছ অন্তর্ভুক্ত বিশ্ববিদ্যালয়ের সংখ্যা এবছর খুবই কম, তারপরেও অনেক পরীক্ষার্থী আছে। অনেকে আশাহত হয়েছে, তার কাঙ্ক্ষিত ফলাফল যেটা সেটা পাই নাই। এই কারণে হয়তো এখনো সামনে অনেকেরই অনেক বড় পথ বাকি আছে। অনেকের জন্যই খুবই গুরুত্বপূর্ণ সময় এখনো বাকি আছে। যাদের জন্য সামনে গুরুত্বপূর্ণ সময়, অথবা যারা এবছর পরীক্ষা দিচ্ছ অ্যাডমিশন কেমন হয় এটা জানতে চাও, অথবা যারা অ্যাডমিশন সামনে দাও বা যে কোনো ধরনের প্রস্তুতি নিতে চাও, তাদের সবার জন্য গুরুত্বপূর্ণ। বাংলা 25টা প্রশ্ন সলভ করবো আমরা, বেশ অনেকগুলো তথ্য জানবো। নোট করতে হবে। প্রথম প্রশ্ন, মামলা শব্দটির উৎস ভাষা। উৎস ভাষা মানে কোন ভাষা থেকে মামলা শব্দটি এসেছে, এটা শব্দের উৎসের প্রশ্ন। তোমরা জানো যে শব্দের উৎসের প্রশ্ন আসে না এমন কোনো জায়গায় নেই। মানবিক থেকে যারা পরীক্ষা দেয়, বিভিন্ন অ্যাডমিশনের পরীক্ষায়, সেটা মানবিক হোক সায়েন্স হোক, বাংলা পরীক্ষা দিলে চাকরির পরীক্ষায়ও শব্দের উৎস থেকে প্রশ্ন হয় কোনটি কোন ভাষা। আমি এখনো পর্যন্ত কোনো উত্তর পাই নাই। জুমে যারা যুক্ত আছে, ফেসবুকে দেখি প্রশ্ন নাম্বার 1 এর উত্তর কোনটা। প্রশ্ন নাম্বার 1 এর উত্তর কোনটা? আহ শীতল, আদাব। মুশফিক, ওয়ালাইকুম আসসালাম। ওকে, এখনো পর্যন্ত আমি তো আরবি, নাকি লিখেছে আরবি। ফাইন, ফাইন। সি, সি বা আরবি লিখেছে। মামলা শব্দটির উৎস ভাষা আরবি। মামলা শব্দটির উৎস ভাষা আরবি এবং মামলা শব্দটি ব্যবহার করত সব থেকে বেশি একজন মহিলা। এই মামলাটার প্রয়োগ ছিল তারই নির্দেশনায় অনেক বেশি। সেই মহিলা যদিও বাংলাদেশে নাই, পালাইছে। আশ্চর্যকর বিষয়, মামলা শব্দটি আরবি ভাষা থেকে এসেছে। 2 নম্বর প্রশ্ন, দেবতার ধন কে যায় ফিরায় লয়ে। দেবতার কোন কারকে কোন বিভক্তি? দেবতার ধন কে যায় ফিরায় লয়ে। দেবতাকে দেয় ধন সম্পদ, সদকা করে দেয় টাকা পয়সা, সৃষ্টিকর্তাকে দিয়ে দেয় জিনিস, এইটা আর ফেরত নেওয়া যায় না। কে ফেরত নেয়? দেবতার কোন কারকে কোন বিভক্তি? দেবতার ধন কে যায় ফিরায় লয়ে, দেখে মনে হইতেছে দেবতার ধন, এটা তো কর্তা হইতে পারে। কিন্তু আমরা জানি, যদি এখানে দেবতার ধন সম্পদ, আমরা জানি বাক্যে যদি নিঃস্বার্থ ত্যাগ বোঝায়, নিঃস্বার্থ ত্যাগ বোঝায়, নিমিত্ত উদ্দেশ্য বা জন্য বোঝায়, নিমিত্ত উদ্দেশ্য বা জন্য বোঝায়। বাক্যে নিঃস্বার্থ ত্যাগ বোঝালে উদ্দেশ্য, নিমিত্ত বা জন্য, নিমিত্ত মানে উদ্দেশ্য বা জন্য যদি বোঝায়, সেই কারককে বলা হয় সম্প্রদান কারক। তাহলে এই বাক্যে দেবতার ধন কে যায় ফেরায় লয়, দেবতাকে দেয়া ধন সম্পদ, দান করে দেয়া জিনিস সে ফেরত নেয় না কেউ, তাহলে সম্প্রদান। দেবতার বলেছে, দেবতার কোন কারক? মূল শব্দ হচ্ছে দেবতা, শেষে র আছে। শেষে র থাকার কারণে এই বিভক্তিটার নাম আমরা জানি ষষ্ঠী বিভক্তি। ষষ্ঠী বিভক্তি দুইটা কারণে হয়, কি কি? র আর এর, এই দুইটা যদি অতিরিক্ত অংশ হিসেবে থাকে তাকে ষষ্ঠী বিভক্তি বলে, আমরা জানি। 3 নম্বর প্রশ্ন, ঠিক বানান কোনটি? কোন বানানটি ঠিক আছে এখানে? আইনজীবী, উচ্ছ্বাস, সত্তা, ইতিমধ্যে। প্রশ্ন নম্বর 3 এর উত্তর 3, নাম লিখবা। উত্তর কি? নাম লিখবা।
দেবতা, সরি, ঠিক বানান কোনটি? সত্তা। ইংরেজিতে লিখেছে SO TT এ, সত্তা। ইংরেজিতে সত্তা লেখে কি করে আবার? আইনজীবী ভুল কোথায়? আমরা জানি যে জীবী বানানে দুইটাই দীর্ঘই হয়। আইনজীবী, কৃষিজীবী, শ্রমজীবী, এই সবগুলোতে দুইটাই দীর্ঘই হয়। উচ্ছ্বাস বানানে ব ফলা হয় না, এই জন্য ভুল। ইতিমধ্যে, এটা ভুল। সঠিক কি? ইতোমধ্যে। ইতোমধ্যে, তাইলে সঠিক উত্তর হচ্ছে সত্তা। এবার একটা ঠিক আছে, সত্তার আর একটা বানান আছে, দন্তস্ব দিলে ত এর সাথে ব ফলা। এই সত্তা মানে কি? এই সত্তা মানে হচ্ছে অস্তিত্ব। জীব সত্তা, মানব সত্তা, তাহলে এই সত্তা মানে হচ্ছে অস্তিত্ব। অস্তিত্ব। আর এই সত্য, এটা সত্তা না, সরি, সে শব্দটা সত্তা না, সত্য। সত্য, এরকম। এই সত্য মানে কি? এই সত্য, আইনজীবী উচ্ছ্বাসিত মধ্যে, ফাইন। এই সত্য মানে কি? শুধু সত্য, এই সত্য মানে কি? এখনো পাই না এই সত্য মানে। আর একটা আছে সত্ত্বে ও। সত্ত্বেও, এই সত্ত্বেও মানে হচ্ছে ইনস্পাইট অফ। ওই সত্ত্বেও বানান হয় নাই, সাদ। সাদ, তুমি যেটা লিখেছো। একজন লিখেছে স্যার এইসব বানান কি টেক্সট থেকে আসে? বানানের প্রশ্ন বেশিরভাগ তোমার কমন জায়গা, তুমি জানো এমন বানান, তুমি যে ধরনের বানান বিগত বছরে আসতে দেখেছো, তোমার পাঠ্যে যেসব বানান আসলে ব্যবহার করা হয়েছে এবং খুবই ভুল হয়, যে টাইপের বানান এলোমেলো হয়, সেগুলো থেকে আসে। বানানের প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে বিগত বছরে বিভিন্ন জায়গার প্রশ্ন থেকে, অপশন থেকে কমন পাওয়া যায়। তাহলে এই সত্য মানে কি? এখনো পর্যন্ত আমি পাই নাই উত্তর। এই সত্য মানে কি? গুড, সুমাইয়া বিনতে হাবিব। এই মুশফিক, মুশফিক, উল্টোপাল্টা কোনো কমেন্ট, অন্যদিকে যাওয়া যাবে না। আমরা চেষ্টা করি আমাদের ফেসবুকে যারা আসে, শিখতে যারা আসে, একটু শিখে যাবে। যারাই ক্লাস করুক, এই লাইভে যারা একবার ক্লিক করেছে বা সামনে এসেছে, সে কিছু না কিছু শিখুক। এটা শেখার জায়গা। তো এই শেখার জায়গায় আকাম কুকাম বা অন্য কিছু আমরা না শিখি, অন্য কিছু নিয়ে ব্যস্ত না থাকি। গুড। মুশফিকই লিখেছে। মুশফিক, থ্যাংক ইউ, তোমার আর বকা দিলাম না, যেহেতু তুমি পারছো। এই সত্য মানে হচ্ছে মালিকানা। এই সত্য মানে হচ্ছে মালিকানা। হুম, এরকম গ্রন্থ সত্য। আমি একটা বই লিখলাম, ওই বইয়ের সকল মালিকানা সত্য, অধিকার। আবার এই সত্য মানে মালিকানা বা অধিকার, গ্রন্থ সত্য। প্রশ্ন নম্বর 4, চুল শব্দের ঠিক সমর্থক শব্দ কোনটি? কোনটা চুল শব্দের সমর্থক শব্দ সেটা আমরা জানবো। চুল শব্দের আরো কয়েকটা সমর্থক শব্দ জানবো। বাকি তিনটা কোন শব্দের সমর্থক শব্দ সেটা আমরা জানবো। একজন লিখেছে অদ্রি। না, অদ্রি হবে না। অদ্রি মানে পর্বতও আছে, আর অদ্রি মানে সূর্যতেও আছে, তাহলে পর্বত আমরা জানি। পিক, পিক মানে কি? অম্বর মানে কি? কই লেখো, তোমাদের তোমাদের লিখতে দেখাতে চাই। চিকুর মানে চুল, মানলাম। চিকুর মানে চুল, মানলাম। আমরা তাহলে জানবো কি কি, ওইগুলোর অর্থ কি। আ- আর চুল শব্দের সমর্থক শব্দ জানবো আমরা আরো তিনটা। চুল শব্দের সমর্থক শব্দ জানবো তিনটা, চিকুর ছাড়া। আর অম্বর শব্দের অর্থ কি? অম্বর মানে হচ্ছে আকাশ। অম্বর শব্দের অর্থ হচ্ছে আকাশ। পিক মানে কি? পিক শব্দের অর্থ কি? অম্বর মানে আকাশ পাইলাম। পিক শব্দের গড়। চুল শব্দের সমর্থ শব্দ লিখেছে একজন, বলছে কেশ। গুড, একটা পাইলাম। আরো দুইটা। অম্বর মানে আকাশ, গগন, নভ। গুড। আকাশ, গগন, নভ। গগন বানানোর শেষে মূর্ধন্য লিখেছো, গগন বানানোর শেষে মূর্ধন্য হয় না, এটা ভুল। আসমান, নভ, আকাশ, মানলাম। পিক কিসের সমর্থক শব্দ? পিক, এই তো তাসফিয়া লিখেছে, পিক হচ্ছে কোকিলের সমর্থক শব্দ। কোকিলের সমর্থক শব্দ হচ্ছে পিক। গুড। কোকিলের সমর্থক শব্দ পিক। অদ্রি মানে পর্বত। চুল শব্দের সমর্থক শব্দ চুল, চিকর, কে, চিকুর, কেশ। তিনটা পেয়েছে, আর দুইটা। চুলের সমর্থক শব্দ দেখতে চাই, আর দুইটা। আর দুইটা চুলের সমর্থক শব্দ। সাব্বির লিখেছে। গুড। জুথি, থ্যাংক ইউ জুথি। পিক মানে কোকিল, অম্বর মানে আকাশ, কেশ দাম, চিকুর, কেশ পাশ, কবরী। গুড। একজন লিখেছে কবরী, তাহলে চুলের সমর্থক শব্দ হিসেবে খুব কমন আমরা একটা পাইলাম, কবরী। চুল, কেশ।
অলোক, গুড। আর ঈশা মৈশী ইভা লিখেছে অলোক। অন্তুল না, এটা হবে কুন্তল। অলোক মানে হচ্ছে কেশ, অন্তুল না, এটা হবে কুন্তল। অলোক মানে কেশ, কুন্তল, গুড। কেশ দাম, কুন্তল মানেও কেশ, কুন্তল মানেও কেশ। আচ্ছা, তাহলে এই প্রশ্নে আমরা কি কি জানলাম? দেখো, এই প্রশ্নে আমরা জানলাম চুল শব্দের সমার্থক শব্দ চিকুর, কুন্তল, অলোক, কবরী, কেশ। সামনে যদি কোনো পরীক্ষায় সামনে কেউ যদি আমরা জিজ্ঞেস করে এই চুল শব্দের সমার্থক শব্দ আজকে শিখলাম, পারলাম না, তাহলে তোমার মতো শেখ হাসিনা আর কেউ হইতে পারে না। আচ্ছা, অম্বর, আকাশ, গগন, নভ, পিক, কোকিল, সমর্থক শব্দ অদ্রি, পর্বত। তাহলে বেশ কিছু তথ্য আমরা জানলাম। প্রশ্ন নাম্বার পরভৃত মানে কোকিল। 5 নম্বর, নিচের কোনটি বিষমী ভবনের উদাহরণ? আমরা দেখেছি এই টপিকটার নাম হচ্ছে ধ্বনি পরিবর্তন। ধ্বনি পরিবর্তন থেকে আমরা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছে, দেখি প্রশ্ন আসে বিষমীভবন মানে কি? বিষমীভবনের বিপরীত হচ্ছে সমীভবন। তাহলে সমীভবনে কি হয়? সমীভবন মানে সমতা লাভ করে। সমীভবনে সমতা লাভ করে, দুটো ভিন্ন ছিল, ভিন্ন এসে সমান হয়ে যায়, সমীভবন। তাহলে যদি সমীভবনের অপোজিট বিষমীভবন হয়, তাহলে বিষমীভবনে কি হবে? বিষমীভবনে হবে দুটো সমান ছিল অসমান হয়ে যাবে, সমীভবনে ভিন্ন ছিল সমান হয়ে যাবে, তাহলে বিষমীভবনে দুইটা সমান অসমান হয়ে যাবে। দেখো কোন জায়গায় দুইটা সমান অসমান হয়েছে। গল্প, গল্প এখানে গপ্প হবে যদিও, গল্প গপ্প। তুলা, তুলো, তুলা, তুলো, তুলা এখানে আকার ছিল, এখানে ওকার হয়ে গেছে। কারের পরিবর্তন হলে এই ধ্বনি পরিবর্তনের নাম হচ্ছে স্বরসঙ্গতি। স্বরসঙ্গতি, কালের পরিবার, কারের পরিবর্তন হলে স্বরসঙ্গতি। সুবর্ণকে যদি স্বর্ণ বলি, সুবর্ণকে স্বর্ণ বললে এই যে স্বরলোপ হয়েছে, সুবর্ণ স্বর্ণ স্বরলোপ হয়েছে। লাল, দুইটা ল ছিল, একটা ল ন হয়ে গেছে আর একটা ল ঠিক আছে। দুটি সমবর্ণ মানে শব্দের মধ্যে একই রকম বর্ণ দুইটা, সেটা পাশাপাশি হইতে পারে, দুই জায়গায় হইতে পারে। একই রকম বর্ণ দুইটা ছিল, তার একটা সমান অসমান হয়ে গেছে, দুটি সমবর্ণের একটির পরিবর্তন হইলে সেটাকে বলা হয় বিষমী ভবন। দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে বিষমী ভবন বলে। আমাদের সানি স্যার যুক্ত হয়েছেন আমাদের সাথে, সালাম। সানি স্যার খুবই ব্যস্ত মানুষ, দেখা সাক্ষাৎ হয় না। সানি, জীবন কয়টা দিনের? সানি, কয়টা দিনের জীবন? তুই যেভাবে ব্যস্ত হয়ে যাস গেছিস, এত টাকা পয়সা ইনকাম করতেছিস, এরপরে বড় লোক বলা যাবে না তোরে, এগুলো খুবই খারাপ। প্রত্যয়ন্ত বহুব্রী সমাসের উদাহরণ কোনটি? প্রত্যয়ন্ত বহুব্রী সমাস, যে বহুব্রী সমাসের শেষে প্রত্যয় থাকে, প্রত্যয় প্লাস অন্ত। প্রত্যয়ান্ত, প্রত্যয় প্লাস অন্ত, অন্ত মানে হচ্ছে শেষে, শেষে প্রত্যয় থাকে। কি কি প্রত্যয়? আ, এ আর ও, এই তিনটা প্রত্যয় থাকে। আ, এ আর ও, এ, আ আর ও, এই তিনটা প্রত্যয় থাকে যে বহুব্রী সমাসের শেষে। ঘরের দিকে মুখ যার, ঘরমুখ শেষে ও প্রত্যয় আছে। একদিকে চোখ যার, এক চোখা, এক চোখা শেষে আ প্রত্যয় আছে। নেই খরচ যার, নি খরচে শেষে এ প্রত্যয় আছে। এই যে এক চোখা, নি খরচে, ঘরমুখ, এই সবগুলো হচ্ছে প্রত্যয়ন্ত বহুব্রী সমাসের উদাহরণ। নরাকারের পশু, নরপশু, এটা হচ্ছে নিপাতনে সিদ্ধ বহুব্রী সমাস। নিপাতনে সিদ্ধ বহুব্রীহি, নিপাতনে সিদ্ধ বহুব্রী সমাস নরপশু। ঘরমুখ, একচোখা, নিখরচে, এই তিনটা হচ্ছে প্রত্যয়ন্ত বহুব্রী সমাসের উদাহরণ। প্রত্যয়ন্ত বহুব্রী সমাসের উদাহরণ। হুম, গুড। পরের প্রশ্নে যাই। প্রশ্ন নম্বর 6। এই জমিদার আছো, ঠিক আছে? আগাইতেছি, ঠিক আছে তো? সব সব বুঝতেছো তো? নোট করতেছো তো? যারা ফেসবুকে আছো বা জমে আছো, খাতায় লিখতেছো তো? কসম দিয়ে বলো খাতায় লিখতেছো তো? এখনো যারা খাতা কলম নাম নাই, প্লিজ খাতা কলম নিয়ে বসো, লেখো। এই তথ্যগুলো দিচ্ছি। প্রত্যয়ন্ত বহুব্রী সমাসে কোন কোন প্রত্যয় থাকে শেষে? এই প্রত্যয়ন্ত শব্দটাকে আবার ভাঙছি, প্রত্যয় প্লাস অন্ত, সন্ধি দিয়ে গঠিত। দেখো, তোমরা নোট করার জিনিস পাও না। এখন পড়াইতেছি একটা সব বা প্রশ্ন, তোমরা খালি ওইটার উত্তর কি এটা নিয়ে ব্যস্ত থাকো, কিন্তু এর সাথে অনেকগুলো পড়াচ্ছি। একটা প্রশ্ন মানে কিন্তু একটা প্রশ্ন না,
অনেকগুলো তথ্য পড়ায়। এখন শুধু ওই প্রশ্নটা যে কমন আসবে বিষয়টা এরকম না, আমরা প্রশ্নগুলো সিলেক্ট করি যাতে ইম্পর্টেন্ট তথ্য নিয়ে আলোচনা করা যায়, ওই ইম্পর্টেন্ট তথ্যগুলো থেকে এই প্রশ্ন হয়। তাহলে এখানে আমরা অনেক কিছু জানলাম, প্রত্যয়ন্ত বহুব্রী, ঘরমুখ ও একচোখা নিখরচে, আরো প্রত্যয়ন্ত বহুব্রী সমাসের উদাহরণ শিখলাম, নরপশুকে নির্বাচনে সিদ্ধ বহুব্রী বলে, এটা শিখলাম। কন্টিনিউয়াসলি আমাদের ক্লাসগুলো করলেই সবগুলো ক্লাস তুমি যদি নোটগুলো একসাথে কমিউনিকেট করতে পারো, মানে অ্যাকোমোডেট করতে পারো, দেখবে যে ইম্পর্টেন্ট তথ্যগুলো তোমার নোটে আছে। মজিদ বুড়াকে মাজারে কয় পয়সা সিন্নি দিতে বলেছিল? কয় পয়সা সিন্নি দিতে বলছিল মাজারে? 7-এর প্রশ্ন। রাফসান মাজেদুল বলতেছে আসসালামু আলাইকুম স্যার, স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ রাফসান, ভালো আছি। ভালো আছি রাফসান। 5 পয়সা, কয় পয়সার সিন্নি দিতে বলছিল? 5 পয়সা। তাহলে এখানে লাল সালু থেকে প্রশ্ন হয়েছে। আমরা, তোমরা দেখেছো আমরা ইদানিং যতগুলো প্রশ্ন সলভ করি, প্রথম পত্রের প্রশ্ন কম থাকে, তবে নাটক উপন্যাসের প্রশ্ন থাকে। তার মানে কি প্রথম পত্র থেকে প্রশ্ন হবে না? উত্তর হইতেছে হবে, অনেক হবে। তাইলে আমরা যেহেতু অনেকবার পড়িয়েছি এবং সহজ, এই জন্য গ্রামারের বা অন্যগুলো প্রশ্ন বা সাহিত্যের বাইরের প্রশ্ন, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে বাইরের সাহিত্য থেকে প্রশ্ন হয়, সেগুলো দেখানোর চেষ্টা করি। কোন বানানটি শুদ্ধ? শত, শাশ্বত, শত, নাকি সাম্যত, কোনটা হবে? শাশ্বত। 8 নম্বর প্রশ্নের উত্তর কোনটা? শাশ্বত বানান কোনটি? শাশ্বত বানান কোনটি? 8-এর উত্তর কি? শাশ্বত বানান। ভেরি গুড। যারা বাংলা লিখতে পারো, মূর্খ না, তারা একটু লেখো কমেন্টে এবং আমাদের এই জুমের মেসেজে। এই বানানটা লিখতে হবে, কোনো কিছু না, শুধু বানানটা লিখতে হবে। সুমাইয়া বানান ভুল হয়েছে, তাসফিয়ার বানান ঠিক আছে, সুমাইয়া বানান ভুল হয়েছে কিন্তু। কবিতা ঠিক আছে, রাফি ঠিক আছে, হুম, নওরিন, হাসান, সবাই ঠিকই লিখেছে, আব্দুল্লাহ ঠিক লিখেছে। সবাই একটু লেখো, আমি লেখা দেখতে চাই। শাশ্বত বানান, শাশ্বত বানান লেখা দেখতে চাই। গুড, শাশ্বত এইটা। তাহলে এই বানানটা আশা করছি তোমাদের আর কোনোদিন ভুল হবে না। নিচের কোনটি সুফিয়া কামালের গ্রন্থ নয়? এখানে একটা গ্রন্থ আছে যেটা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, এবং সেই সেই গ্রন্থটা একটা গীতিনাট্য। গীতিনাট্য কি? গীতিনাট্য মানে হচ্ছে নাটক, আর গীত মানে গান। তাহলে গানের সুরে সুরে নাটক, নাটক গান। রবীন্দ্রনাথ ঠাকুরের গীতিনাট্য আছে এই 4টার মধ্যে একটা, কোনটা সেটি? গ্রন্থ নয়, সুফিয়া কামালের গ্রন্থ নয় বলেছে। সুফিয়া কামালের গ্রন্থ নয়। 3টা সুফিয়া কামালের কাব্যগ্রন্থ, আর একটা সুফিয়া কামালের কাব্যগ্রন্থ না। এর ভিতরে সেটা, যেটা উত্তর সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের গীতিনাট্য। রবীন্দ্রনাথ ঠাকুরের গীতিনাট্য কোনটি? রবীন্দ্রনাথ ঠাকুরের মায়ের খেলা গীতিনাট্য। গুড, এই তো উত্তর পেয়েছি। মায়ের খেলা হচ্ছে গীতিনাট্য। আর রবীন্দ্রনাথ ঠাকুরের মায়ের খেলা রবীন্দ্রনাথ ঠাকুরের গীতিনাট্য। আমি একটু সরীসৃপ নিয়ে আমার একটু কনফিউশন আছে, এটা একটু দেখি। গুড। তাহলে এখানে এখানে প্রশ্ন হইতেছে, দুইটা আছে উত্তর। একটা হচ্ছে মাঝের মায়া, সাজের মায়া, এটা কাব্যগ্রন্থ, এটা সুফিয়া কামালের। কেয়ার কাটা, এটাও কাব্যগ্রন্থ সুফিয়া কামালের। মায়ের খেলা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের গীতিনাট্য, মানে কাব্য নাটক। আর সরীসৃপ হচ্ছে একটা গল্প, ছোট গল্প। সরীসৃপ ছোট গল্প কে লিখেছেন? মানিক বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প ছোট সরীসৃপ। তার মানে এই প্রশ্নের উত্তর আছে দুইটা, একটা হচ্ছে মায়ের খেলা আর একটা হচ্ছে সরীসৃপ। তাহলে উত্তর দুইটা একটু আমি এ করে দিই। এখানে মায়ের খেলা, সরীসৃপ, এই দুইটা হচ্ছে উত্তর। সাজের মায়া আর কেয়ার কাটা এটা সুফিয়া কামালের কাব্যগ্রন্থ। তাহলে উত্তর এখানে দুইটা আছে। আমার মনে হয় তোমরা এটা বুঝতে পারছো। ক্লিয়ার তো? ক্লিয়ার তো? মানিক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, সরীসৃপ মানিক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, সত্য কথা, একদম হাসা কথা, তোমরা ঠিক কইছো। সরীসৃপ রবীন্দ্রনাথ ঠাকুরের না। আমরা, তোমরা বুঝতে পারছো এবং তোমাদের, ওকে। 10 নাম্বার,
ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, ঘরেতে কোন কারক? এই প্রশ্ন দেখবা বিগত বছরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনেকবার রিপিট হয়েছে, এবং এর আগেও আমরা হয়তো প্রশ্ন সলভ করেছি। ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, তাহলে ঘরেতে এসেছে, ঘরেতে ভ্রমর এসেছে। ঘরে যেহেতু ভ্রমর আইছে, তাহলে ঘর কি? জায়গা। যদি জায়গা হয়, জায়গা হয়, তাহলে কোন কারক হয়? জায়গা হইলে অধিকরণ কারক হয়। অধিকরণ কারক কি 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 ক্ষেত্রে হয়? স্থান বা জায়গা, স্থান বা জায়গা, আর কাল বা সময়। স্থান বা জায়গা, কাল বা সময়, এটা হলে অধিকরণ কারক হয়, এটা আমরা জানি। একটা বিজ্ঞাপন বিরতি। এখানে এইচএসসি 25 ব্যাচে যারা যুক্ত হইছো, বা যারা ফেসবুকে শুনছো, বা তোমার সমানোদয়ীদের থাকলে তাদেরকে বলো মানবিকের জন্য এবং আলিমের জন্য আমাদের একাডেমিক কোর্স, ফুল কোর্স, অনেকগুলো করে ক্লাস, একবার টু দা পয়েন্টে ধরে ধরে বাংলা আমরা পড়াচ্ছি। এটা চলছে, অনেকগুলো ক্লাস হয়ে গেছে, পরীক্ষার আগ পর্যন্ত চলবে, 1 মাস আগ পর্যন্ত আমরা পরীক্ষা শেষ করে দেব। এখানে যুক্ত হইতে পারে। 11 নম্বর, নিচের কোনটি বিসর্গ সন্ধি? বিসর্গ সন্ধি দিয়ে গঠিত হয়েছে কোনটা? 11 নম্বর, আমরা যদ্যপি যদি সন্ধি বিচ্ছেদ করি, তাহলে দেখি জফলা আছে, জফলা থাকলে ই দিতে হয় যদি, প্লাস কোনো কার যেহেতু নেই, তাহলে অ দিলাম, আর পরে পিটা বাকি থাকলো পি। যদি প্লাস ওপি, যদ্যপি, এটা স্বরসন্ধির উদাহরণ, স্বরসন্ধির উদাহরণ, জফলার নিয়ম। আচ্ছা, অন্বেষণ, অন্বেষণকে যদি ভাঙি, দেখি আমরা এখানে বফলা আছে, বফলা থাকলে যার সাথে বফলা আছে তার সাথে উ দিতে হয়, উ, তাহলে অনু, প্লাস এখানে কার দেখতে পাচ্ছি, এ কার, আর বাকি দুইটা লিখে দিলাম, তাহলে অনু প্লাস এষণ, অন্বেষণ। এটাও স্বরসন্ধির উদাহরণ, এটাও স্বরসন্ধির উদাহরণ। আগেরটা ছিল জফলার, এটা হচ্ছে বফলার, বফলা স্বরসন্ধির উদাহরণ। উচ্ছেদ, উচ্ছেদের সন্ধি বিচ্ছেদ হচ্ছে উৎ যুক্ত ছেদ, উদ্যুক্ত ছেদ। চ ছ যুক্ত থাকলে, চ ছ যুক্ত থাকলে তিনটা ঘটনা ঘটে, চ ছ যুক্ত থাকলে তিনটা ঘটনা ঘটে। একটা হচ্ছে চয়ের জায়গায় খণ্ডত অথবা দ দিতে হবে, আর একটা ঘটনা হচ্ছে চটা শুধু উঠায় দাও, ডিলিট করে দাও, এরকম ঘটনা ঘটতে পারে। আর একটা হচ্ছে চয়ের জায়গায় খণ্ডত, চয়ের জায়গায় খণ্ডত অথবা দ, আর ছয়ের জায়গায় তালব্য হয়। এখানে যেটা হয়েছে উৎ যুক্ত ছেদ, ছয়ের জায়গায় খণ্ডতা হয়েছে। এখন তালব্য হইতে পারে, এই যে ছয়ের জায়গায় ছয় আছে, কোন কোন জায়গায় তালব্য হইতে পারে, এরকম উদাহরণ আমরা দেখেছি এর আগের ক্লাসে। উচ্ছ্বাস, উচ্ছ্বাস এর সন্ধি বিচ্ছেদ, তাহলে কি হবে? উৎ। এই যে এখানে ছয় জায়গায় খণ্ডতা দিলাম, উৎ, তাহলে পরে সিস্টেম অনুযায়ী ছাস হইতেছে, ছাস। তাহলে আমরা জানি যে শ্বাস নামে কোনো শব্দ নেই, শব্দটা হচ্ছে শ্বাস, শ্বাস প্রশ্বাসের শ্বাস। তাহলে শ্বাস প্রশ্বাসের শ্বাস যদি হয়, তাহলে এখানে শ্বাস হবে না, শ্বাস লিখতে হবে। এই যে ছয় জায়গায় আমি তালব্য লিখেছি, তাহলে চ ছ একসাথে লেগে থাকলে তিনটা ঘটনা ঘটতে পারে। একটা হচ্ছে চয়ের জায়গায় খণ্ডত দেয়া লাগতে পারে, উদ্যুক্ত ছেদের উদাহরণ। চয়ের জায়গায় খণ্ডত, কিন্তু ছয় জায়গায় তালব্য আসতে পারে, উচ্ছ্বাস, উচ্ছৃঙ্খল, আপুচ্ছ্বাস্তি, এভাবে হয়। আরেকটা ঘটনা হচ্ছে শুধু চটা ডিলিট হতে পারে, সব থেকে সহজ হচ্ছে চটা ডিলিট হওয়ার ঘটনা। এটা হচ্ছে আমি যদি প্রচ্ছদের সন্ধি বিচ্ছেদ করি, তাহলে সন্ধি বিচ্ছেদ হচ্ছে প্রযুক্ত ছদ, প্রচ্ছদ। আমি যদি, আমি যদি বিচ্ছেদের সন্ধি বিচ্ছেদ করি, বিচ্ছেদ, তাহলে সন্ধি বিচ্ছেদ হচ্ছে বি যুক্ত ছেদ, বিচ্ছেদ। এইভাবে শুধু চ উঠে যেতে পারে, ছয়ের জায়গায় খণ্ডতা আসতে পারে, ছয়ের জায়গায় খণ্ডতা এসে আবার ছয় জায়গায় তালব্য হইতে পারে। আমার মনে হয় এটা বুঝতে পেরেছি। দেখো একটার সাথে বেশ অনেকগুলো নিয়ম শিখলাম। এখানে দুষ্করের সন্ধি বিচ্ছেদ হচ্ছে দু বিসর্গ কর, এখানে মূর্ধন্য ষ আছে, মূর্ধন্য ষ জায়গায় বিসর্গ, মূর্ধন্য ষ জায়গায় বিসর্গ হয়েছে। 6টা বর্ণের পরিবর্তে বিসর্গ সন্ধিতে বিসর্গ হয়, উদ্যুক্ত চারণ উচ্চারণ, গুড। 6টা বর্ণের পরিবর্তনে বিসর্গ সন্ধি হয়, এখানে আমরা পেট কাটা মূর্ধন্য ষ দিক লিখেছি। আর 5টি সেই বর্ণ কি কি? শব্দের মাঝখানে 6টি বর্ণ বা তার যুক্ত লেগে থাকা, সেই জায়গায় বিসর্গ দিতে হয়। এখানে আমরা পেট কাটা মূর্ধন্য ষ দিয়েছি। সেই 6টি বর্ণ কি কি একটু দেখি। এক, মূর্ধন্য ষ, দন্ত স, তালব্য স, র, রেফ, আর একটা কি, ওকার। শব্দের মাঝখানে এই 6টা বর্ণ থাকলে তালব্য স, মূর্ধন্য ষ, দন্ত স, র, রেফ, ওকার, এই 6টা বর্ণ শব্দের মাঝখানে থাকলে
উঠে গিয়ে বিসর্গ হইতে পারে, বিসর্গ সন্ধির নিয়ম হচ্ছে এগুলা। তাহলে 11 নম্বর প্রশ্নের উত্তর আমরা বুঝতে পারছি। ফাইন, বুঝলাম। 12 নম্বর, জীবনানন্দ দাশকে নির্জনতম কবি কেন বলা হয়েছে? জীবনানন্দ দাশকে একজন ব্যক্তি, তিনি একজন লেখক, ওই লেখক তাকে দেখেছেন, জীবনানন্দ দাশ নিজেও এরকম ছিলেন, প্রচার বিমুখ ছিলেন। তার নিজের প্রচার বা নিজের লেখা বা নিজেকে বেশি বলে প্রচার করা বা মানুষের জানা, খুব পরিচিতি লাভ এটা কম ছিল। এই কারণে দারুণ লিখেছেন, আবার প্রচার বিমুখ ছিলেন। এই কারণে বুদ্ধদেব বসু জীবনানন্দ দাশকে নির্জনতম কবি বা নির্জনতার কবি বলেছেন। নির্জনতম কবি বা নির্জনতার কবি বলেছেন। তাহলে বুদ্ধদেব বসু বলেছেন। 13 নম্বর প্রশ্ন, কোনটি অলুক দ্বন্দ্ব সমাসের উদাহরণ? অলুক দ্বন্দ্ব সমাস, দ্বন্দ্ব সমাসে কি হয়? পূর্বপদ এবং পরপদ দুইটারই অর্থ ঠিক থাকে। আর অলুক মানে কি? বিভক্তি থেকে যাবে, বিভক্তি থাকবে। যে সমাসে বিভক্তি থাকে তাকে অলুক সমাস বলে। দ্বন্দ্বে আছে অলুক দ্বন্দ্ব, তৎপুরুষে আছে অলুক তৎপুরুষ, আর বহুব্রীতে আছে অলুক বহুব্রী। অলুক সমাস 3 জায়গায় আছে। তবে দ্বন্দ্ব সমাসের মধ্যে এখানে বিভক্তি থেকে যাওয়ার ঘটনা নাই, এটা এটা নাই। দা কুমড়াতেও নাই। প্রতিকূল, প্রতিকূল নিজেও তো অব্যয়ীভাব সমাস, অব্যয়ীভাব সমাস। আর হাতে কলমে, এর ব্যাস বাক্য হচ্ছে হাতে ও কলমে। এই ব্যাস বাক্যে পূর্বপদ হাত, শেষে বিভক্তি এ আছে। এখানেও সমস্ত পদে বিভক্তি থেকে গেছে। পূর্বপদের বিভক্তি থেকে গেলে অলুক সমাস। হাতে কলমে বললে হাতে কলমে দুটাই বোঝায়। পূর্বপদ পরপদ দুটাই প্রধান আছে। পূর্বপদের বিভক্তি থেকে গেছে, বিভক্তি থেকে গেলে অলুক, দুইটাই প্রধান হলে অলুক দ্বন্দ্ব সমাস। তাহলে এখানে হাতে কলমে হচ্ছে উত্তর। তাহলে অলুক দ্বন্দ্ব সমাস কি বুঝছি? 14 নম্বর, টেকসই শব্দের সই কোন ধরনের প্রত্যয়? টেকসই শব্দের সইটা হচ্ছে ফার্সি প্রত্যয়। তাহলে ফার্সি প্রত্যয় মানে হচ্ছে কি বিদেশি প্রত্যয়। বিদেশি প্রত্যয় আছে কোথায়? তদ্ধিত প্রত্যয়। তাহলে টেকসই শব্দের সই হচ্ছে ফার্সি বিদেশি তদ্ধিত প্রত্যয়। হ্যাঁ, বিদেশি তদ্ধিত প্রত্যয়। আচ্ছা, বিদেশি তদ্ধিত প্রত্যয়, তাহলে বিদেশি তদ্ধিত বুঝলাম। এখন কোন কোন শব্দের সই প্রত্যয় আর কোন কোন শব্দের সই প্রত্যয় না, এরকম একটা লাইন আছে এবং বিগত বছরে দেখবা তোমরা অনেক জায়গায় এই প্রশ্নটা আইছে। সেইটা কি? টেকসই শব্দের সই, টেকসই, মানানসই, জুতসই। টেকসই, মানানসই, জুতসই, আর একটা আছে চলনসই। টেকসই, মানানসই, জুতসই, এই তিনটাতে, এই চারটাতে সই প্রত্যয়। এই সই প্রত্যয়টা হচ্ছে বিদেশি তদ্ধিত প্রত্যয়। কিন্তু নামসই, টিপসই, কিন্তু নামসই আর টিপসই এই দুইটা শব্দে সই প্রত্যয় না। এখানকার সহি মানে হচ্ছে সহি করা। সহি করা মানে কি? সিগনেচার করা, সাইন করা, স্বাক্ষর করা। তাহলে এখানে সই কিন্তু প্রত্যয় না। হুম। পার্শ্বিক ব্যঞ্জনের উদাহরণ কোনটি? জিহ্বার দুই পাশ দিয়ে বাতাস বের হয়। আর একটা ব্যাখ্যায় বলা হয় জিহ্বার দুই পাশ উপরের পাটির দাঁতেরও দুই পাশে লাগে, পাশে পাশে লাগে, তাকে পার্শ্বিক ব্যঞ্জন বলে। সেটা হচ্ছে ল। লকে বলা হয় পার্শ্বিক ব্যঞ্জন। ল হচ্ছে পার্শ্বিক ব্যঞ্জন। 16 নম্বর, সুলতানার স্বপ্ন কি ধরনের রচনা? সুলতানার স্বপ্ন কি ধরনের রচনা? সুলতানার স্বপ্ন একটা উপন্যাস। কে লিখেছেন? রোকেয়া সাখাওয়াত হোসেন লিখেছেন। রোকেয়া সাখাওয়াত হোসেন লিখেছেন সুলতানার স্বপ্ন একটা উপন্যাস। 17 নম্বর, জাল দ্বারা মাছ ধরা হয় বাক্যটিতে দ্বারা কি? জাল দ্বারা মাছ ধরা হয় বাক্যটিতে দ্বারা কি? দ্বারা বিভক্তি হইতে পারে, দ্বারা বিভক্তি হইতে পারে, দ্বারা অনুসর্গ হইতে পারে। কারণ আমরা জানি দুইটা অনুসর্গ, একটা হচ্ছে দ্বারা দিয়া কর্তৃক, এটা হচ্ছে তৃতীয়া বিভক্তি। আর একটা হচ্ছে পঞ্চমী বিভক্তি, সেটা কি? হতে, থেকে, আছে। পঞ্চমী বিভক্তি আর তৃতীয়া বিভক্তি,
এই দুইটা বিভক্তিতেও আছে আবার অনুসর্গতেও আছে। বিভক্তি অনুসর্গ দুই জায়গায় আছে। জাল দ্বারা মাছ ধরা হয় বাক্যটিতে দ্বারা কি, এখানে যদি আমরা দাগ দিয়ে বা এই হিসেবে দেখতাম, এখানে দ্বারা বিভক্তি হইতে পারে আবার অনুসর্গ হইতে পারে, দুইটাই হইতে পারে। শুরুতে অনুসর্গ আছে তাই আমরা অনুসর্গ উত্তর দিই, দ্বারা দিয়া কর্তৃক আর হতে থেকেছে বিভক্তি এবং অনুসর্গ দুইটাই হতে পারে। এভাবে প্রশ্ন আসলে আমরা অনুসর্গ দেবো আর কি, তবে দুইটা হইতে পারে। বাংলা সাহিত্যের কোন লেখককে সাহিত্য সম্রাট বলা হয়? সাহিত্য সম্রাট বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। আমরা এখন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসের নাম শিখবো 5টা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 5টি উপন্যাস, 5টি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 5টি উপন্যাসের নাম বলো। কপাল কুণ্ডলা, গুড। 1 নম্বর হচ্ছে কপাল কুণ্ডলা, ফাইন। এরপরে বৃষ বৃক্ষ, ফাইন। বিষ বৃক্ষ দুইটা হইলো। কপাল কুণ্ডলা, বৃষ বৃক্ষ। মৃণালিনী বানান ভুল লিখেছ, মৃণালিনী বানান ভুল লিখেছ, এই কালে হবে না। মৃণালিনী, মৃণালিনী মূর্ধন্য হবে, হ্যাঁ। মৃণালিনী, বৃষ বৃক্ষ, আনন্দমঠ, 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 গুড। আরেক রাজসিংহ সীতারাম, গুড, আমি লিখলাম সীতারাম। সীতারাম, কপাল কুণ্ডলা, বীরবৃক্ষ, মৃণালিনী, আনন্দমঠ। আমরা সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 5টি উপন্যাস শিখলাম, তাকে সাহিত্য সম্রাট বলা হয়। এখানে তো খুবই হয়ে গেছে, রাবি হয়ে গেছে, চবি হয়ে গেছে, বাকি আছে গুচ্ছ আর কুমিল্লা। এখনো যারা যুক্ত হইতেছে যুক্ত হইতে পারো আমাদের ক্লাসগুলোতে বা বলতে পারো। 19 নম্বর প্রশ্ন, মুক্তিযুদ্ধ বিষয়ক কাব্য নাটক কোনটি? মুক্তিযুদ্ধ বিষয়ক কাব্য নাটক কোনটি? এখানে কাব্য নাটক তো সব, এখানে যেগুলো আছে সবই কাব্য নাটক। কার কাব্য নাটক? এই যে এগুলো লিখেছি এগুলো সব কাব্য নাটক। এখন এটা কার, রাইটার কে? এখানে যতগুলো লিখেছি সবগুলোই কাব্য নাটক, রাইটার কে? 19 নম্বর প্রশ্ন, মুক্তিযুদ্ধ বিষয়ক কাব্য নাটক রচনা করেছেন, পাশে লেখা আছে সবগুলোই কাব্য নাটক, বলতে হবে রাইটার কে, কে লিখেছেন? পায়ের আওয়াজ পাওয়া যায়, গণনায়ক, নুরুল দিনের সারা জীবন, এগুলা কে লিখেছেন? কই, আমি এখনো দেখতে পাই না, এখনো কোনো উত্তর পাই নাই, ফেসবুকেও না, জুমেও না। আরে জুমে আছে এখনো, গুগল মহারে জিগাইলে তো হয়। হ্যাঁ, সৈয়দ শামসুল আলম, আলম কি, সৈয়দ শামসুল আলম কে? সৈয়দ শামসুল হক, সৈয়দ শামসুল হক লিখতে সৈয়দ শামসুল আলম, জিহার কাহিনী কি? হ্যাঁ, ভুল হয়েছে লিখতে, ঠিক আছে, সৈয়দ শামসুল হক। তাহলে পায়ের আওয়াজ পাওয়া যায়, গণনায়ক, নুরুল দিনের সারা জীবন, এখানে এখন কাব্যনাট্য সমগ্র, ঈর্ষা, বাংলার মাটি, বাংলার জল, নারীগণ, এর সবগুলো হচ্ছে কাব্য নাটক। কাব্য নাটক মানে নাটক কিন্তু কবিতার ভাষায়, গদ্য ভাষায় না, সিম্পল আমরা যেভাবে ডায়লগ বলি এভাবে না, কবিতার মতো করে লেখা নাটক, কাব্য নাটক। এই সবগুলা এর মধ্যে পায়ের আওয়াজ পাওয়া যায়, এটা হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক। পায়ের আওয়াজ পাওয়া যায়, এটা হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক কাব্য নাটক সৈয়দ শামসুল হকের। তাহলে এখানে উত্তর হইতেছে পায়ের আওয়াজ পাওয়া যায়। 20 নম্বর, বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ। আমরা জানি বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ, চর্যা, চর্য, বিনিশ্চয় যার নাম ছিল মহামহাপদ্মায় হরপ্রসাদ শাস্ত্রী, যেটা আবিষ্কার করেছিলেন। এই চর্যাপদের যতগুলো রচয়িতা যারা আছে আমরা জানি, চর্যাপদের বিভিন্ন পদ রচনা করেছেন, কানোপা, লুইপা, কুক্কুরিপা, ভুসুকোপা, কানোপা, লুইপা, কুক্কুরিপা, ভুসুকোপা, এই যে পদ রচনা করেছেন রচয়িতা, রচয়িতা যারা, এই পদের কবি যারা, এই সবগুলা কি ছিলেন? বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন। কেউ কেউ বলে সহজিয়া, বলে সহজিয়া ধর্মের, বৌদ্ধ ধর্মাবলম্বী মূলত। নিচের কোনটি অনির্দিষ্টতা জ্ঞাপক সর্বনাম? আমরা জানি সর্বনামের 10 শ্রেণীর প্রকারভেদ আছে, সেই 10 শ্রেণীর প্রকারভেদের মধ্যে কি কোন, এগুলো হচ্ছে প্রশ্নবাচক সর্বনাম। প্রশ্নবাচক সর্বনাম কার, এগুলো প্রশ্নবাচক সরি, কার তো প্রশ্নবাচক না, কি কোন, এগুলো হচ্ছে প্রশ্নবাচক সর্বনাম। কার নির্দিষ্ট নেই, এগুলোকে বলা হয় অনির্দিষ্টতা জ্ঞাপক। কার হচ্ছে অনির্দিষ্টতা জ্ঞাপক, কার হচ্ছে উত্তর।
কার হচ্ছে উত্তর, অনির্দিষ্ট জ্ঞাপক। আর অপর এটাকে বলে অন্যাদি জ্ঞাপক। অন্যাদি জ্ঞাপক, অপর এটা হচ্ছে অন্যাদি জ্ঞাপক। হ্যাঁ, তাহলে প্রশ্নবাচক আর একটা আছে অন্যাদি জ্ঞাপক আর কার, এগুলো হচ্ছে অনির্দিষ্ট জ্ঞাপক, নির্দিষ্ট তো করে নাই। 22 নম্বর ধ্বনি পরিবর্তনের প্রশ্ন। ধ্বনি পরিবর্তনের প্রশ্ন। অসমীকরণ। অসমীকরণ একই শব্দের পুনরাবৃত্তি দূর করার জন্য দুইটা শব্দকে একটা শব্দে পরিণত করে স্বরধ্বনির আগমন যদি ঘটায়, মাঝখানে আ স্বরধ্বনি, মাঝখানে স্বরধ্বনির আগমন ঘটবে, প্লাস ঘটবে। একই রকম শব্দ দুইটা পাশাপাশি বলবো না, ফটফট করে, খালি ফটফট না, ফটাফট। টপ টপ করে পানি পড়ছে, টপাটপ। টপ টপ, টপাটপ। ফট ফট, ফটাফট। ধপ ধপ, ধপ। লক লক, লকালক। এই সবগুলো হচ্ছে অসমীকরণ উদাহরণ। তা আমার ক্যামেরায় দেখতে পাচ্ছ না, কিন্তু স্ক্রিন তো দেখতে পাচ্ছ নাকি? স্ক্রিন যদি দেখতে পারো থাকো, তাহলে আমাদের 3টা প্রশ্ন বাকি আছে। ক্যামেরা অফ হয়ে গেছে, এক্সস্টেড দেখাচ্ছে ক্যামেরা কোনো প্রবলেমের কারণে। স্ক্রিন যদি দেখা যাচ্ছে, আমি 2-3টা প্রশ্ন বাকি আছে, এই কারণে আর সময় নষ্ট না করে ওদিকে যাচ্ছি না। আমি একটু লাস্ট কোশ্চেন 3টা, তাহলে এখানে তো আমরা এটা পেরেছি যে এই ধপ ধপ ধপাধপ, এটা হচ্ছে উত্তর, এটা অসমীকরণ উদাহরণ, এটা আমরা পেরেছি। প্রশ্ন নম্বর 23, আখতারুজ্জামান ইলিয়াসের উপন্যাস কোনটি? আখতারুজ্জামান ইলিয়াসের উপন্যাস কোনটা? আমরা আখতারুজ্জামান ইলিয়াস নিয়ে অনেক জায়গায় অনেকবার পড়লাম। আখতারুজ্জামান ইলিয়াস নিয়ে তো অনেকবার পড়লাম। আমরা জানি যে খোয়ারি, দোজখে রোম আর দুধ ভাত উৎপাত, এই 3টা হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াসের গল্প। আর এই যে খোয়াবনামা, খোয়াবনামা হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াসের, খোয়াবনামা হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াসের উপন্যাস। তাহলে এখানে বাকি 3টা যেটা আছে, এই 3টা হচ্ছে গল্প গ্রন্থ, আর খোয়াবনামা হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াসের উপন্যাস। আচ্ছা, 24, ব্যাপ্তি বোঝালে কোন সমাস হয়? ব্যাপ্তি বোঝালে নর্মালি, ব্যাপ্তি বোঝালে আমরা জানি দ্বিতীয় তৎপুরুষ সমাস হয়। ব্যাপ্তি বোঝালে দ্বিতীয় তৎপুরুষ সমাস, সরি, দ্বিতীয় তৎপুরুষ সমাস হয়। এখন বলো, চতুর্থী তৎপুরুষ সমাস হয় কিসে? চতুর্থী তৎপুরুষ সমাস আমরা জানি জন্য যদি বোঝায়, জন্য যদি বোঝায়, উদ্দেশ্য যদি বোঝায়, জন্য উদ্দেশ্য নিমিত্ত বোঝালে চতুর্থী তৎপুরুষ সমাস হয়। আর ব্যাপ্তি বোঝালে বা কে এর বিভক্তি লোপ পাইলে দ্বিতীয় তৎপুরুষ সমাস হয়। 25, কাস্টম শব্দটির সঠিক পারিভাষা শব্দ কি? কাস্টম কোন এলাকা, কোন জাতি, কোন মানুষের, কোন দেশের কাস্টম। এই কাস্টমকে কি বলে? কাস্টম শব্দের অর্থ হচ্ছে প্রথা, প্রথা রীতি বা নিয়ম, এটা হচ্ছে কাস্টম শব্দের অর্থ। প্রথা রীতি বা নিয়ম, কাস্টম শব্দের অর্থ প্রথা রীতি বা নিয়ম। তাইলে এই আমরা যে 2টা অ্যাড দিয়েছি, সেই 2টা অ্যাড একটু একবারে দেখাই, আমার মনে হয় তোমরা দেখতে পাচ্ছ।
দেখো তোমাদেরকে বলেছি যে তোমরাই তো আমাদের আহ তোমরা যারা আমাদের পেইড ব্যাচে আছো বা নিয়মিত আমাদের ফ্রি ক্লাসগুলো করছো, তো আমাদের প্রতিষ্ঠানটা তো অত পরিচিত প্রতিষ্ঠানটা না। আমরা চাই যে তোমাদের মাধ্যমে আমরা আমাদের এই ভালো কাজগুলো, ফ্রি ক্লাস হোক বা যাই হোক, আরো মানুষের কাছে পৌঁছায়। তো তোমরা যে যেখানে পড়ো, তোমার শুভাকাঙ্ক্ষী যারা আছে, স্কুলের এক্সিলেন্স সম্পর্কে একটু জানাও, কি হয় কেমনে হয়। স্কুলের এক্সিলেন্স বেস্ট ভালো এগুলো না, স্কুলের এক্সিলেন্স কি হয়, এখানে প্রয়োজন আছে কিনা কারো একটু জানাও। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। নেক্সট ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ।